কেউ একজন ফেসবুক লাইভ থেকে লিঙ্কটা একটু শেয়ার করে দিন গ্রুপগুলোতে। নুরুল ভাই মানে দুটো গ্রুপে আছে। নুরুল ভাই আপনি মানে দুইটা গ্রুপে আছেন, একটু লিঙ্কগুলো শেয়ার করে দিন, মানে ফেসবুক গ্রুপের লাইভের লিঙ্কটা। ওকে ওকে ভাই। আজকে অনেক কম সেদিকের থেকে। একটা কাজ করতে পারেন, আপনারা সবাই একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে যে এখানে যারা আছেন একটু ফেসবুকে ঢুকে লাইক অ্যান্ড কমেন্ট করে দিলে হয়তো পোস্টটা অনেকের কাছে পৌঁছে যাবে। ভাইয়া ক্লাস কি শুরু হয়ে গেছে? না, এখনো শুরু করিনি, শুরু করব। ভাই আজকে লন্ডন পড়াবেন? হ্যাঁ। প্রিন্সিপালের ইয়া তো পড়া হয় না, ওই যে ডিসকাশন গুলো। ব্রিফগুলো দিতে চাইছিলাম, তো পরে কালকে দেখলাম যে ড্রামাটা অনেক ভালো ক্লাস হয়েছিল, তো ওনারটা নোট করলে, ড্রামাটা নোট করলে খুব ভালো হতো। এই জন্য ড্রামাটা দিয়ে দিয়েছিলাম আমি দেখার পরে। হ্যাঁ, এখন ড্রামা তো ভাইয়া হয়ে গেছে, ইয়া দিয়া দিছি, মানে লস হয়ে গেছে, কিন্তু এই যে প্রিন্সিপালের ব্রিফ গুলো, কোশ্চেন গুলো, আপনি বলছিলেন এখন যে ভাইয়া একটা ইয়া শর্ট কোশ্চেনও দিবেন। হ্যাঁ, সেটা অবশ্যই আজকে দিয়ে দিব এটার সাথে। এখন ভাই আমার না একটা ড্রামা নিয়ে একটু কোশ্চেন ছিল। ওকে, বলেন, ট্রাই করি। আহ সুইট আর সুইডিশ, ব্লাঞ্চ না কি জানি নাম হিরোর, জি। আচ্ছা যাই হোক, ওই যে ব্লান্সি। হিরো, হ্যাঁ ব্লাঞ্চ, ব্লান্সলি হ্যাঁ। ব্লান্সলি ব্লাঞ্চ কি সুইডিশ সোলজার ছিল নাকি হচ্ছে আহ সুইস ছিল, কোনটা ছিল? এটা আমার সঠিকটা মাথায় নাই, সুইডিশ ছিল তবে না আমি বলি, এবং যে মেয়েটার ঘরে সে ঢুকেছিল তারা ছিল তার বিপরীত। এখন এখানে দেখে নিতে হবে, আমার সঠিকটা মাথায় নেই। হ্যাঁ, ও মূলত সুইডিশ ছিল আর কি। ও আর কি এখানে আর কি ওরে মানে হায়ার করে মানে নিয়ে আসা ভাড়া হয়েছিল করা আর কি হয়েছে, হ্যাঁ সার্বিয়ান, ভাড়া করা হ্যাঁ হয়েছিল। সার্বিয়ানদের জন্য। হ্যাঁ, আর ওরা ছিল, মেয়েগুলো ছিল বুলগেরিয়ায়। এক এক জায়গায় হলো এক এক উত্তর পাই, এর জন্য হলো কনফিউশন হয়ে গেছে। না মানে সুইজারল্যান্ডের তো ওরা, তো ওই জন্যই হয়তো বা সুইডিশ আর সুইস মেবি একই। না আমার সেটা মনে কিভাবে, হয় সুইজারল্যান্ডের হলে সুইডিশ, সুইস হতো, আর হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সুইডেনের তাহলে ওই সুইসটা হলে ভুল হচ্ছে হয়তো সুইডিশ আর বা। কি। কিন্তু গতকালকে কিন্তু সায়েদ ভাই কিন্তু সুইজারল্যান্ড হিসেবেই পড়াইছে আমাদের, কিন্তু হ্যাঁ হ্যাঁ, পরে আমি সুইজারল্যান্ডে নেক্সট পড়েছে, হ্যাঁ। ঘাইটে ঘাইটে আমি পরে দেখছি সুইডিশ, এখন আমার মনে এখন মানে হ্যাঁ প্রশ্ন হ্যাঁ, হচ্ছে। এটাই এক বলছিলাম। আচ্ছা রিপন ভাই শুরু করেন ভাইয়া।
হ্যাঁ, অবশ্যই। আমি বলে নেই। কথা হচ্ছে যে আমাদের ক্লাসটা চলতেছে কিন্তু আমাদের যে গ্রুপ ইডিনাপ অর্থাৎ EDNOUB এর আন্ডারে। তো আপনার সব থেকে যে কাজটা করতে পারেন, আপনার ফ্রেন্ড, ছোট বোন, ছোট ভাই যারা আমাদের গ্রুপটা বা বড় ভাই জানে না, তাদেরকে অবশ্যই ইনভাইট করবেন গ্রুপে আসার জন্য। আর যারা লাইভে দেখতেছেন অবশ্যই কমেন্ট করবেন, আমি লাইভ কমেন্টগুলো দেখার চেষ্টা করব। যদি কোনো সমস্যা থাকে জানাবেন। এটা এটা হচ্ছে আজকে যে কবিতাটা আমরা পড়বো লন্ডন, এটা কিন্তু আমাদের এই বইয়ের অর্থাৎ উইলিয়াম ব্লেকের সর্বশেষ কবিতা ছিল। বাকি আমরা সব কবিতাগুলো পড়ে ফেলছি। এখন গতদিন আমরা যে দ্য চিমনি সুইপার কবিতাটা পড়ছি, সেটা নিয়ে কোনো সমস্যা আছে কি আপনাদের মধ্যে? না, কোনো প্রবলেম দেখা দেয়নি। না ভাইয়া। ওকে, তাহলে আজকে আমরা এই কবিতাটা শুরু করি। এই কবিতাটা মূলত যেহেতু লন্ডন লন্ডন শহরকে নিয়ে হবে অবশ্যই, যেহেতু লন্ডন নাম। ভাইয়া জি, একটা কোশ্চেন ছিল ভাইয়া, ওই যে চিমনি সুইপার সম্পর্কে। জি বলেন। তো চিমনি সুইপার ওখানে ওই যে চার্চের যে প্রধান, তার কথা মতো তার বাবা মা তাকে চিমনি পরিষ্কারের কাজে লাগিয়ে দেয়, তাই না? এটা হচ্ছে প্রথা। তখনকার দিনে এটা একটা প্রথা ছিল যে যে শিশুরা বড় হচ্ছে তাদেরকে কাজে দিতে হবে। এই কাজটা হবে কি, তার বাবা মা ডিসাইড করছিল যে এই কাজটা চিমনি পরিষ্কারের কাজটার জন্য তার শিশুটাকে নিয়োগ করার পরে তখন দেখে যে এই শিশুটা অনেক সুন্দর শিখানো, লাফালাফি খেলাধুলা করতেছে কাজের সাথে সাথে। তো এই জন্য তার পিতামাতা ভাবতেছে যে তার সন্তান এখানে খুব ভালোই আছে, এই জন্য তারা চার্চে গিয়ে প্রার্থনা করতেছিল গডের কাছে। তো প্রশ্নটা আমার ছিল যে যেহেতু চার্চের প্রধান, তো চার্চ ধোয়া মোছা বা এগুলোর কাজ হলে ক্লিয়ার হতো, কিন্তু এটা চিমনি পরিষ্কারের কাজ। চার্চে চিমনি কিভাবে আসলো, বা চার্চের সাথে চিমনির কি সম্পর্ক যে চিমনি পরিষ্কারের কাজে লাগাই দিল? আচ্ছা, আমি বলি। তখনকার বিষয়টা ছিল, তখন চার্চ ছিল যেমন বর্তমান দেশের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, এরা যেমন প্রধান হিসেবে কাজ করে, তখনকার দিনে একজন রাজার থেকেও চার্চকে বেশি সম্মান করা হতো। কারণ তখন ভেবে নিত, কারণ অন্য কেউ পড়ালেখা সেভাবে জানতো না। তো এই সুযোগটা চার্চ কাজে লাগিয়ে, যেহেতু চার্চ বাইবেল এই সব কিছু জানতো, সে গডের বলতো যে তার গডের সাথে সরাসরি সম্পর্ক আছে। সে আসলে গড যা বলে তার পক্ষে সেই কথাগুলো, গডের কথাগুলো তার মুখ দিয়ে সে বলে। এবং বাইবেলে যা আছে সে নিজের মতো করে কিছু কথা বলতো যেটা বাইবেলে ছিল না। মূলত কারণ হচ্ছে এটাই, যাতে তার বিরুদ্ধে কেউ না যায়। কেউ যদি পড়াশোনা করে, ভালো কিছু করে, তাহলে অবশ্যই তার সামনে দাঁড়াবে। যেহেতু তার সামনে কেউ দাঁড়াতে না পারে, তার জন্যই এই কাজটা করা। এমনকি তখনকার দিনে কোনো পুরুষ মানুষ যদি কাউকে বিয়েও করতে চায়, সেটা চার্চ ঠিক করে দিবে যে সে বিয়ে করতে পারবে কি না বা কাকে বিয়ে করবে। বিষয়টা কি ক্লিয়ার? হ্যালো, শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ ভাইয়া, শোনা যাচ্ছে। ওনার কোনো রেসপন্স নাই, মানে আমি চেষ্টা করলাম ওনার প্রশ্নের উত্তরটা দেওয়ার, এখন বুঝতে পারছি কিনা। নেট প্রবলেম হতে পারে ভাইয়া। ওকে, আমি তাহলে আজকে আমরা লন্ডন কবিতাটা শুরু করি। লন্ডন কবিতাটা মূলত লন্ডন শহরকে নিয়ে এই কবিতাটা। তো এখানে উইলিয়াম ব্লেকের যে লন্ডন কবিতাটা আছে, এটা একটা অনেক গুরুত্বপূর্ণ কবিতা। এই কবিতায় আসলে তখনকার দিনে লন্ডন শহরের অনেক ধরনের অস্বাভাবিক বা অস্বাভাবিক ধরনের কিছু কার্যকলাপ নিয়ে এই কবিতাটা তুলে ধরছে। তো এখানে তিনি দেখছিলেন যে শহরটা পুরোপুরি দরিদ্র বা দারিদ্র পীড়িত অবস্থায় আছে এবং জীবন ধারণের জন্য খুব কঠিন হয়ে পড়েছিল। তো তিনি শহরের বাস্তব চিত্র ফুটিয়ে তুলেছে এই কবিতার মাধ্যমে। ওকে, বাস্তব জীবন নিয়ে এই কবিতাটা ফুটে তুলেছিল শহরের। তিনি দেখেছেন যে মানুষের যে বিবর্ণ একটা মুখ ছিল, অর্থাৎ যা দারিদ্রতার স্পষ্ট চিত্র ছিল। তিনি তুলে ধরেছেন চিমনি সুইপারের চিৎকার, নিপীড়িত জীবন
এছাড়াও তিনি গির্জার কথা উল্লেখ করেছেন, যা ছিল তখনকার সময়ে খুব দুর্নীতিগ্রস্ত। এছাড়াও তিনি লন্ডন শহরের রাস্তায় পতিতাদের কথা উল্লেখ করেছিলেন। তখনকার দিনে লন্ডন শহরের রাস্তার মধ্যে যে পতিতারা ছিল তাদের কথা উল্লেখ করেছেন। এবং এই কবিতার মাধ্যমে তিনি বলতে চেয়েছেন যে তখন যে বিবাহ প্রথা ছিল এটা ভেঙে পড়েছিল। তখনকার বিবাহ প্রথাটা, এত কঠোর নিয়ম ছিল বিবাহ প্রথার। আর তিনি মৃত সৈনিকের কথা বলেছেন এই কবিতায়, যারা রাজাদের স্বার্থে যুদ্ধ করে প্রাণ দিয়েছে, কিন্তু সেই রাজারা আজ কত মানে খুব বিলাস ভবনে বাস করে জীবন কাটাচ্ছে, সে কথা এই কবিতার মাধ্যমে তুলে ধরেছে। তো আমরা যদি কবিতাটা দেখি তাহলে ক্লিয়ার হব। কবিতাটা বলতেছে যে আই ওয়ান্ডার থ্রো ইস্ট ক্যারেক্টার্ড স্ট্রিট, অর্থাৎ এখানে বলতেছে যে ভ্রমণ করে নৌ, তখনকার দিনে যে রাস্তাগুলো ছিল নিস্তব্ধ একটা সময় থাকে, তো ভ্রমণ করে সেই মুক্ত রাস্তা দিয়ে, নেয়ার হোয়ার দ্য চার্টার টেমস ডাস ফ্লো, অর্থাৎ যার পাশ দিয়ে বয়ে গিয়েছিল মুক্ত স্বাধীন টেমস নদী। অ্যান্ড মার্ক ইন এভরি ফেস আই মিট, যাদের সাথে দেখা হয় তখন প্রত্যেকের মুখের দিকে লক্ষ্য করত। মার্কস অফ উইকনেস, অর্থাৎ দুর্বলতা লক্ষ্য করত। মার্কস অফ লক্ষ্য করত দুঃখ। অর্থাৎ তখনকার দিনে মুক্ত রাস্তার মধ্যে যদি কেউ হাঁটে, এই রাস্তাটা ছিল হচ্ছে টেমস নদীর ধার দিয়ে পাশ দিয়ে বয়ে গিয়েছিল। তখনকার দিনে যাদের রাস্তায় চলার সময় কারো মুখের দিকে তাকালে দুইটা জিনিসই লক্ষ্য করা যেত। একটা হচ্ছে তাদের মধ্যে দুর্বলতা, যে হঠাৎ কখন কার উপর কী ধরনের ঝড় উঠবে, আর হচ্ছে সব থেকে দুঃখ লক্ষ্য করা যেত। ইন এভরি ক্রাই অফ এভরি ম্যান, অর্থাৎ প্রতিটি মানুষের কান্না এবং প্রতিটি মানুষ এবং তাদের কান্না, অর্থাৎ প্রতি মানুষের প্রতি কান্নায়। ইন এভরি ইনফ্যান্টস ক্রাই অফ ফেয়ার, যেমন নবজাতক একটা শিশুর মধ্যে যেমন ভয়ানক একটা ছাপ থাকে সবসময়, যে আমি হঠাৎ করে কাউকে দেখলে যেমন অপরিচিত লাগে, সে কিন্তু ভয় পাচ্ছে, এই জন্য অপরিচিতভাবে ভয় পাচ্ছে যে তার কাছে গেলে কি করবে। এই লাইনটার মিনিংটা এমন হচ্ছে যে প্রতিটি শিশুর যে ভয়ার্ত চিৎকার হয় কান্নার, ইন এভরি ভয়েস, অর্থাৎ আমরা এখানে শুনতে পাচ্ছি প্রতিটি কণ্ঠে, ইন এভরি বার্ন, অর্থাৎ প্রতি অভিশাপে বা অভিশাপাপ্তে। দ্য মাইন্ড ফ্রগড ম্যানাকেলস আই হেয়ার, আমি শুনতে পাচ্ছি মানুষের মনের যে কল্পনাসূত নিষেধাজ্ঞা, অর্থাৎ ভয়ের কারণে যে কথাগুলো কেউ বলতে পারতেছিল না। পরবর্তী স্ট্যান্জার বলতেছে যে হাউ দ্য চিমনি সুইপার্স ক্রাই, যারা চিমনি পরিষ্কার করে এরা কিভাবে চিৎকার করে। এভরি ব্ল্যাকস নিং চার্চ আপিলস, অর্থাৎ যেন কালো করে ফেলে প্রতিটি গির্জাকে আর আতঙ্কিত করে। এই চিমনি সুইপার অর্থাৎ যারা পরিষ্কার করতেছে, এদের শরীর যেমন কালো হয়ে থাকে, এদের জীবনগুলোও সেভাবে অন্ধকারে ঢেকে যায়। তো এটাই বলতেছে যে এই আতঙ্কিত গির্জার মাধ্যমে যে এই আতঙ্কিতটা ছড়াচ্ছে, তা সবই হচ্ছে চিমনি সুইপারের কালো শরীরের কথা বলা হচ্ছে। এখানে মূলত আরেকটা দিক রেফার করতেছে, সেটা হচ্ছে যে তখনকার লন্ডন শহরের যে রাজনীতির যে কালো অধ্যায়, এই কালো অধ্যায়টাকে এভরি ব্ল্যাক নিং এটা দিয়ে হচ্ছে প্রকাশ করা হচ্ছে। অ্যান্ড দ্য হেল্পলেস সোলজার্স সাইজ, অর্থাৎ বলতেছে যে তখন যে সৈনিকরা ভাগ্য হতো যে সৈনিকরা দীর্ঘশ্বাস ফেলত, অর্থাৎ তখনকার সৈনিকদের দীর্ঘশ্বাস। রানস ইন ব্লাড ডাউন প্লেস ওয়ালস, অর্থাৎ রক্তের স্রোত ডাউন প্লেস ওয়ালস গড়িয়ে যায় প্রাসাদের দেওয়াল বেয়ে। বাট মোস্ট থ্রো মিড নাইট স্ট্রিটস আই হেয়ার, রাস্তায় শুনি আমি মধ্যরাতে, হাউ দ্য ইয়ুথফুল হারলোডস ক্রুজ, অর্থাৎ রাস্তার মধ্যে যে পতিতাদের দেখা যায় তাদের কথা বলা হচ্ছে যে তারা কিভাবে অভিশপ্ত, কিভাবে এই রাস্তায় আসলো, কিভাবে অভিশপ্ত হলো। ব্লাস্টেস্ট দ্য নিউ বোর্ন ইনফ্যান্টস টিয়ার, যা ফেটে পড়ে নবজাতকের অশ্রুতে, অর্থাৎ শিশুর অশ্রুতে। অ্যান্ড ব্লাইটস উইথ প্লেগস দ্য মেরিস হ্যারিস, অর্থাৎ তখনকার দিনে যে প্লেগ হতো, প্লেগ একটা মহামারী,
এই রোগ এটা যে হতো তা ধ্বংস করে দিত এই মৃত বিয়েকে, তখনকার যে বিয়েগুলো ছিল এটাকে ধ্বংস করে দিত। এই কবিতাটা বুঝতে হলে আসলে এই মিনিংগুলা এখানে সিম্বলিক অর্থ কিছু আছে যা সিম্বলিজম হিসেবে ব্যবহার করা হচ্ছে। তো আমরা যদি ভিতরের কথাগুলো শুনতে চাই সেটা হচ্ছে এমন হবে যে এই কবিতার যে স্পিকার আছে অর্থাৎ বক্তা বা স্পিকার, ইনি হচ্ছে লন্ডন শহরের পাশ দিয়ে বয়ে যাওয়া টেমস নদীর রাস্তার একা একা হাঁটছিল। টেমস নদীর ধারের পাশে রাস্তা দিয়ে একা একা হাঁটছিল এবং এই শহরের অবস্থা দেখছিল, অর্থাৎ লন্ডন শহরের অবস্থা দেখতেছিল। তিনি অন্যান্য মানুষের দিকে তাকিয়ে দেখতে পাচ্ছেন যে তাদের মুখ বিবর্ণ হয়ে গেছে। তিনি অন্যান্য মানুষের দিকে তাকিয়ে দেখতে পাচ্ছে যে তাদের মুখ বিবর্ণ হয়ে গেছে এবং খুব দুর্বল দেখাচ্ছে। ভাইয়া, জি, কারা যেন জয়েন হতে চাচ্ছে, একটু অ্যাকসেপ্ট করেন। ওকে, থ্যাংক ইউ। হাসিব ভাই জয়েন হতেছে। আপাতত কেউ নেই। ওকে, হ্যাঁ, একটা বিষয় দেখেন যে এখানে বলতেছে যে তখনকার দিন অন্যান্য রাস্তার মধ্যে যে অন্যান্য মানুষগুলোর চেহারার দিকে তাকানো যাচ্ছিল না, কারণ তাদের মুখ বিবর্ণ হয়ে গিয়েছিল এবং হচ্ছে খুবই দুর্বল দেখাচ্ছিল। তখনকার দিনে যে শিশু বা বয়স্ক এদের চিৎকার শুনতে যারা পায়, যা ছিল আসলে পাপের শাস্তি, অর্থাৎ এই পাপের শাস্তি ভোগকালে কেউ দিয়ে থাকে। তিনি দেখেন মানুষ বিভিন্নভাবে শৃঙ্খলাবদ্ধ হয়ে থাকে। এই মানুষগুলো একসময় সমাজবদ্ধ হয়েছিল ভালো কিছুর আশায়। তারা ভেবেছিল বা স্বপ্ন দেখেছিল এক সুস্থ জীবনের। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে আজ তারা তাদের তৈরি বিধিনিষেধে বন্দী হয়ে জীবনী শক্তি হারাচ্ছে। অর্থাৎ তারা একটা সময় খুব সুন্দর সমাজবদ্ধ হয়েছিল। তারা তখন কিছু নিয়ম নীতি তৈরি করছিল, যে নিয়ম নীতির বেড়াজালে তারা এখন আজকেই বাধা পড়তেছে এবং তাদের জীবনের যে সুখ শান্তি শক্তি সব হারা যাচ্ছে, আর হারাচ্ছে তাদের বেঁচে থাকার আকাঙ্ক্ষা। তো এখানে কবি শুনতে পাচ্ছিল যে চিমনি সুইপাররা কিভাবে চিৎকার করে। এই চিমনি সুইপাররা এমন করে চিৎকার করতেছিল যা আসলে গির্জাকে কাঁপিয়ে তুলছিল। তিনি শুনছেন মৃত সৈনিক যারা রাজার সাথে কাজ করত, রাজার সৈনিক হিসেবে তারা যে মারা যাচ্ছে, তাদের যে দীর্ঘশ্বাস, যাদের রক্তে তখনকার এই রাজপ্রাসাদ কি বলে রক্তে রঞ্জিত হয়েছিল। মধ্যরাতে তিনি শুনতে পাচ্ছিল যে পতিতাদের মুখ থেকে কিভাবে অভিশাপ দিচ্ছিল মানুষকে, অভিশাপের ধ্বনি বের হচ্ছিল। যারা ক্ষুধার তাড়নায় এই পতিতা লাইনে কাজে নেমেছিল। এই পতিতাদের দেখে কবি অনুধাবন করেন কিভাবে প্রথাবদ্ধ বিবাহ ব্যবস্থা ভেঙে পড়েছে। তখনকার দিনে এই বিবাহ প্রথাটা ভেঙে পড়ার কারণেই এই পতিতাদের আনাগোনা বেশি বেড়ে যায়। তারপর বলতেছিল যে ভালোবাসাহীন যে স্বামী স্ত্রী আছে, এই ভালোবাসাহীন স্বামী স্ত্রীর বন্ধনকেই কবি এর জন্য দায়ী করছিল। তখনকার দিনে বিবাহ বিচ্ছেদ হওয়ার পরে এই ঘটনাগুলো ঘটতেছিল, এই জন্য দায়ী করতেছিল যে ভালোবাসাহীন স্বামী স্ত্রীর বন্ধনকে। এবং এটা তখন আসলে যুবক যুবতীদের জন্য এক অভিশাপ হয়ে দাঁড়িয়েছিল। কবিতার পশ্চাৎপটে আমরা এখানে ইউরিজিনের ছায়া দেখতে পাই, যা আমাদের কাছে আসলে স্পষ্ট হয় মেনাকেল থেকে। অর্থাৎ মানুষ যে গির্জায় ঈশ্বর আছে এটা আবিষ্কার করেছে, এরা কিন্তু সকলেই এই আবিষ্কার করাটাই ছিল সব থেকে বড় ভুল, যা মানুষের দুর্দশার কারণ হয়ে দাঁড়িয়েছিল, যা আসলে সত্যি দুঃখজনক ছিল। এটা ছিল পুরো কবিতাটার বাংলা সামারি বলতে পারেন, বা কবিতাটির একটা মূল্যায়ন। বাংলা সামারি এত ভাই, কঠিন। আরো কেউ কতজন জানি জয়েন করতে চাইছে? এটা আসলে নেক্সট দিন থেকে অন্য একটা উপায় বের করতে হবে। নুরুল আলম ভাই, আপনি একটু কাজ করেন যে আপনি ঢোকার সময় হোস্ট করে ঢুকে নিন। আচ্ছা। আমি আসলে একসাথে ফোন বা পিসি পড়ার সময় ফোনের দিকে তাকানোর সময় হয় না।
কবিতাটা কি কোনো সমস্যা আছে? জি ভাই, আমার সমস্যা আছে, আমার বুঝতে খুবই কষ্ট হয়েছে, আমি অনেক কিছুই বুঝি নাই। ভাইয়া আমি এটা তো একটু সংক্ষেপ করে একটু বলা যায় তো যদি। মানে প্রশ্নটা আরেকবার বলেন। বলছি যে কবিতাটা আপনি যে বাংলায় বললেন এটা বুঝতে আমার খুবই সমস্যা হচ্ছে। এখন আপনি যদি একটু সংক্ষেপ করে ডিটেলসে মানে সংক্ষেপে বলতেন যদি আর কি, এটা মেন থিমটা কি আর কি। ওকে। এটা আসলে লন্ডন শহরকে নিয়ে বলা হচ্ছিল এই কবিতাটা, যে তখনকার দিনে লন্ডন শহরের দুর্দশার কথা বলা হচ্ছিল। অর্থাৎ কবি বা স্পিকার তখন একটা খোলা রাস্তা দিয়ে হাঁটতেছিল। এই খোলা রাস্তাটা ছিল টেমস নদীর ধারে। এই যে টেমস ডাস ফ্লো, অর্থাৎ টেমস নদীর ধার দিয়ে রাস্তাটা পাশ দিয়ে বয়ে গিয়েছিল। তো তখন যে মুক্ত রাস্তায়, যে খোলা রাস্তায় কবি হাঁটতেছিল, যাদেরকে দেখতে পাচ্ছিল তাদের সবার মুখে দেখতেছে যে দুর্বলতা, উইকনেস বা অর্থাৎ দুর্বলতা বা দুঃখ দেখতে পাচ্ছিল। এবং আরেকটা সব থেকে বড় যেটা দেখতেছে যে প্রতি মানুষের যে কান্না, প্রতিটি মানুষের কান্না এবং প্রতিটি মানুষের যে ভয়ার্ত চিৎকার, এবং তা ছিল অত্যন্ত ওই যে ছোট বাচ্চা শিশু বা নবজাতক যারা, এদের ভয়ের মতো। এরা যেভাবে ভয় পেয়ে চিৎকার করে, প্রতিটি মানুষের চোখে মুখে এই ভয়ার্ত চেহারা দেখতে পাচ্ছিল। তাদের ভয়েস, তাদের যে কণ্ঠ, সেই কণ্ঠে ছিল এরকম একটা ভয়ার্ত অবস্থা। আর তৃতীয় স্ট্যান্ডে বলতেছিল যে হাউ দ্য চিমনি সুইপার্স ক্রাই, চিমনি সুইপাররা যেভাবে তখন চিৎকার করে অর্থাৎ কান্না করতেছিল, যা আসলে গির্জাকে কাঁপিয়ে দিচ্ছে। এই যে এভরি ব্ল্যাক নেইং চার্চ আপিলস, অর্থাৎ তাদের শরীরের যে কালো একটা ছায়া বা কালো হয়ে যায় তাদের কালি লেগে চিমনি পরিষ্কার করার সময়, এই কালো ছায়ার মধ্যে চার্চ আপিলস, অর্থাৎ এনে বলতেছে যে তাদের চিৎকার শুনে সেই গির্জা কাঁপে উঠতেছিল। তো বলতেছে হ্যাভ দ্য হেল্পলেস সোলজার সাইজ। এখানে পরে বলতেছে যে তখনকার রাজার আন্ডারে যে সৈনিকরা কাজ করতো, অর্থাৎ রাজার যে সৈনিক ছিল, এরা যে কোনো যুদ্ধে মারা যেত, এদের যে কষ্ট দুর্দশা, এটা দেখার মতো কেউ ছিল না। তো এই জন্য বলতেছে যে মৃত সৈনিকদের যে দীর্ঘশ্বাস, এটা কিন্তু সেই রাস্তার, অর্থাৎ যে এই যে বলতেছে রানস ইন ব্লাড ডাউন প্লেস, এখানে বলতেছে যে বয়ে যাচ্ছিল রাজপ্রাসাদের পাশ দিয়ে রক্তের বন্যা আর কি, রক্ত বয়ে যাচ্ছিল। এরপরে লাস্ট স্টেঞ্জা বলতেছিল যে তখনকার রাতের মিড নাইট, অর্থাৎ রাতের দিকে রাস্তায় পতিতাদের দেখা যেত, রাস্তার মধ্যে তারা দাঁড়িয়ে থাকতো। এটা হওয়ার কারণ ছিল তখনকার দিনের যে কিছু নিয়ম নীতি, সেটা ছিল অত্যন্ত ভালোবাসাহীন স্বামী স্ত্রীর সম্পর্ক। যে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা থাকে না, একটা সময় দূরত্ব তৈরি হয়, দূরত্ব থেকে বিচ্ছেদ হয়, বিচ্ছেদ হওয়ার পরেই একজন নিজের নিজের মতো পথে চলে যায়। তো এটা দেখে তখনকার দিনের যে যুবক যুবতীরা ছিল, এরা ভয় পাচ্ছিল, নতুন কোনো সম্পর্কে জড়ানোর জন্য ভয় পাচ্ছিল। এত পরিমাণে এই বিচ্ছেদটা ঘটছিল যাদের মধ্যে, কারণ হচ্ছে যে নিজের কোনো স্বাধীনতা তখন ছিল না, কারণ চার্চ যা বলতো সেটা চাপায় দেওয়া হতো, এত কষ্ট। এই নিয়মগুলা কিন্তু একটা সময় প্রতিটা মানুষ বা প্রতিটা সমাজবদ্ধ হয়েছিল। যখন নিয়মগুলো তৈরি করা হয়, এটা ছিল আসলে চার্চের যে প্রধান বা চার্চের প্রধানগুলো হয়েছিল, এনার একটা কূটনীতিক চাল। এনার দ্বারাই ইনি চাচ্ছিল যে প্রতিটি মানুষ তাদের আওতাভুক্ত হোক, এতে করে তারা যা বলবে মানুষ তাই শুনবে। তো সাধারণ মানুষ এই বিষয়টা না বুঝেই নিয়ম নীতিগুলোতে সম্মতি জানায় এবং সেই নিয়ম নীতি মানার একটা মানে প্রতিজ্ঞাবদ্ধ হয়। এবং চার্চ এই প্রতিজ্ঞাবদ্ধটা করায় যে তারা এখন থেকে এমন যে ঈশ্বরের কাছে জিম্মি, যেমন যেটা বলা যায় যে আমি যা বলবো এটা আসলে গডের কথা বা ঈশ্বরের কথা। সাধারণ মানুষ ধর্মভীরু হওয়ার কারণে এই কথাগুলোকে মেনে নেয়। এই ধর্মভীরুর বিষয়টা এখনো কিছু আমরা দেখে থাকি। বুঝতে পারছি ভাইয়া এবার। জি, এটুকুই ছিল। আমি আসলে লাইনগুলো পড়তে পড়তে বাইরে চলে গেছিলাম, বাইরে চলে যাওয়া আর খুঁজে পাচ্ছিলাম না। হ্যাঁ, শেষ হয়ে গেছে। এই আমি যে কথাগুলো বললাম, এই কবিতাটার মূল বিষয়বস্তুটি ছিল এটা। ক্লিয়ার এবার? মানে ভাই এটা কি লন্ডনের সেই সময়কার অবস্থাকে বোঝাচ্ছিল? হ্যাঁ, লন্ডনের সেই সময়কার অবস্থা।
বুঝছি ভাই। আর কোনো সমস্যা? ভাইয়া, জি ভাইয়া। হ্যাঁ, সমস্যা থাকলে বলেন। ভাইয়া আমার কথা শুনতে পাচ্ছেন? জি, শোনা যাচ্ছে, বলুন। আপনার কথা খুব আস্তে আসতেছে, আমি এখন শুনতে পাচ্ছিলাম না। ও হ্যাঁ ভাইয়া, তো বলতেছি যে ওই যে কবিতার লাইনগুলো আরেকবার যদি সংক্ষেপে পড়াই দিতেন, অর্থগুলো বুঝতাম বা ভালো লাগতো আর কি। হয়তো। মানে আমি একটু আগে কিন্তু লাইন বাই লাইনই বলছি। হ্যাঁ ভাই, হ্যাঁ। আহ, আমি শুনছি, বাট আরেকবার যদি বলতেন তাহলে ক্লিয়ার হতো মনে হয়। ওকে। এখানে প্রথম লাইনটাতে আই ওয়ান্ডার থ্রু ইজ চার্টার্ড স্ট্রিটস, অর্থাৎ এখানে বলতেছে যে ভ্রমণ করতেছিল খোলা মুক্ত রাস্তায়, নেয়ার হোয়ার দ্য চার্টার্ড টেমস ডাস ফ্লো, অর্থাৎ আহ, যা পাশ দিয়ে ভাইয়া বয়ে একটা যার। কথা বলি, জি। পিডিএফ এ তো বাংলাটা নিজে দেওয়া আছে না? না, পিডিএফে বাংলাটা দেওয়া হয়নি। আসলে আমি আজকে সময় পাইনি, তাড়াহুড়া করে আমি না, 8:30টার দিকে আমি সেটা নোটটা জিজ্ঞাসা তৈরি করতে করলাম কারণ বসছিলাম। তাহলে আবার আপনার কষ্ট করে আবার পড়া লাগতো না, পিডিএফটা দিয়ে দিলেই হতো, কারণ সবসময় তো দেন, এই জন্য জিজ্ঞাসা করলাম। আবার পড়বেন কষ্ট করে, এই জন্য বলছেন। না, আপনার যদি ভাইয়া আমি একটা কথা বাংলাটা বলি। দরকার হয় আমি চেষ্টা করবো দেয়ার। না না, আমার বাংলাটা দরকার নাই, ওই যে উনি বললো তো, উনি বাংলাটা বুঝতে চাইছে, এই জন্য আমি আবার আপনাকে বললাম যে যদি থাকে তাহলে ওইটাই দিয়ে দেন, সুবিধা হবে তার জন্য। আসলে দেওয়ার চেষ্টা। আমি একটা কথা বলি জি। ভাইয়া, এটা তো রেকর্ড হইতেছে প্লাস লাইভে বিষয় হচ্ছে আমি ওনার কথা, রেকর্ডিং থাকবে, আপনার মনে হয় নেটওয়ার্ক সমস্যা, চাইলে আবার মাঝখানে আটকে শুনতে পারবে। গেছিল। আমার মনে হয় এটা করা হ্যাঁ হ্যাঁ, এই প্লাস ভাইয়া ভালো, হচ্ছে ঠিক প্লাস ঠিক বলছে যে একটু বেশি এটা তো, হ্যাঁ এই ভাইয়া ঠিক বলছে যে এটা রেকর্ড হচ্ছে, তো ভাইয়া দরকার হলে আবার দেখে নিতে পারবেন। হ্যাঁ, বিষয়টা হচ্ছে আজকে আমি রেকর্ড করতে ভুলে গেছি। আর ফেসবুক লাইভ যেহেতু আছে, লাইভে ভিডিওটা আছে, এই জন্য সমস্যা নাই। আর আমি আসলে রেকর্ড হ্যাঁ, করতে ভুলে যেহেতু গেছি। লাইভে আছে, লাইভ থেকে দেখে নিতে পারবেন তো, মানে আর অন্য কিছু আমরা পড়া শুরু করি আর কি। হ্যাঁ, ওকে, সমস্যা নেই। দেওয়া হয়ে গেছে। তবে যারা লাইভে ভিডিওটা দেখতেছেন ফেসবুকের, আমি বলবো যে যদি আপনাদের কোনো সমস্যা থাকে দয়া করে কমেন্টে জানাবেন। আর বিষয়টা হচ্ছে অনেকে আমাদের বাইরে আছে, যারা হচ্ছে গ্রুপে আছে, বাট জানেই না এখন পর্যন্ত যে ক্লাসের ব্যবস্থা হচ্ছে বা ক্লাস চলতেছে। এমন মানুষদের পাওয়ার জন্য আসলে পোস্টগুলা লাইক কমেন্ট করা উচিত। তো এই জন্য মাঝে মাঝে এমনও হয় যে কিছু পোস্টে কাউকেই খুঁজে পাওয়া যায় না, লাইক আসে 20 থেকে 30টা, বাট কমেন্ট একটাও না, কিন্তু পোস্ট রিচ দেখেন যে 2000 3000 পার হয়ে গেছে। কিন্তু এই মানুষগুলো যদি, যারা লাইক করছে, অন্তত একটা করে কমেন্ট করতো, তাহলে কিন্তু আমাদের অবশ্যই কি বলে পোস্টগুলো আরও বেশি রিচ করতো, অনেক বেশি মানুষের কাছে যাইতো। এটা বলার কারণ হচ্ছে আমি বলি, বাইরে আমাদের গ্রুপের বাইরে এক একজন এক একভাবে পড়ায়, সেটা আলাদা হিসাব। কেউ ফ্রি পড়াচ্ছে, কেউ টাকা নিয়ে পড়াচ্ছে, সেটা আলাদা হিসাব। কিন্তু আমাদের যে সার্ভিসগুলো ছিল, এই সার্ভিসগুলো আপনারা যারা প্রথম থেকে আছেন ভালো জানেন। তো এই জন্য বলবো যে যারা সার্ভিসগুলো জানেন আপনারা বুঝবেন যে বিষয়গুলো আমাদের ভিতরে কিভাবে হয়, কিভাবে ক্লাসগুলো হচ্ছে, আপনারা কি কেমন সাপোর্ট পান। তো এটার সাথে যদি বাকি কেউ চায়, সে কিন্তু নিতে পারে। আমাদের কারো কাছে কিন্তু কেউ কাছের কেউ দূরের না, সবাই সমান। আর আমি বলবো ভিডিওটা যদি পারেন সবাই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আর সব থেকে বড় কথা বলতে যাচ্ছি সেটা হচ্ছে যে একটু আগে যেটা বলছি যে আপনাদের যেহেতু আপনারা এখানে সেকেন্ড ইয়ার ফার্স্ট ইয়ার আছেন, যারা সেকেন্ড ইয়ার আছেন প্রয়োজনে ফার্স্ট ইয়ারের যারা এখানে নাই, দরকার হলে প্রয়োজন হলে আমাদের প্রয়োজন বিশেষ করে আপনারা ইনভাইট করবেন, তাদেরকে এখানে নিয়ে আসার একটা সুযোগ দেবেন। আর কিছুদিন পরে যেহেতু নতুন স্টুডেন্ট ভর্তি হচ্ছে সবার কলেজেই, আমাদের পরিকল্পনা অনেক বড়। তো তার জন্য আমরা চাবো যে আপনারা নতুন যারা আসতেছে এদেরকে অবশ্যই ইনভাইট করে বা যেভাবে হোক আমাদের গ্রুপের কথা আমাদের মাথায় বা কানে দিবেন। আমরা সাপোর্টগুলো সবসময় বাড়ানোর চেষ্টা করি, যেভাবে হোক সাপোর্টগুলো বাড়াইতে চাই। আমরা চাই না যে কখনো কোনো কিছু এক জায়গায় থেমে থাকুক বা নিচে নামে যাক। আমরা সবসময় চাই আমাদের সাপোর্টগুলো সবসময় বেড়ে যাবে।
তো এই জন্য এই ক্লাসটা প্রয়োজন আপনি শেয়ার করে দিবেন। সেটা হচ্ছে এভাবেও করতে পারেন, লিঙ্কটা কপি করে প্রতিটি কলেজের ডিপার্টমেন্ট ওয়াইজ কিন্তু গ্রুপ আছে, সেই গ্রুপগুলোতে মেসেঞ্জার গ্রুপগুলোতে যদি লিঙ্কটা দিয়ে দেন সেটা কিন্তু খুব তাড়াতাড়ি তারা দেখতে পাবে। এটা হচ্ছে একটা উপায়। আর দ্বিতীয়ত অনেকের আবার সরাসরি ফেসবুক গ্রুপ আছে, সেই গ্রুপগুলোতেও দিতে পারেন। এখানে কমেন্টে আসলে একজন বলছিল যে কিভাবে উনি ক্লাসে যুক্ত হবে। তো এটা আসলে আমাদের মেসেঞ্জার গ্রুপ আছে, আপনি চাইলে আমাদের মেসেঞ্জার গ্রুপে বা আমাকে মেসেজ করবেন যে আপনি কোন ইয়ারের, সেই ইয়ারের গ্রুপে আপনাকে দেয়া হবে এবং সেখান থেকে আপনি মিটের মাধ্যমে লিংক দিয়ে আমাদের সাথে জয়েন হতে পারবেন। যিনি প্রশ্ন করছেন তিনি ছিল হচ্ছে সুজা আহমেদ ব্লক। আশা করি আপনি আপনার প্রশ্নের উত্তর পাইছেন। যারা বলতেছেন যে কিভাবে ক্লাসে জয়েন হবো, দয়া করে ইনবক্স করবেন, আপনাকে আমি গ্রুপে অ্যাড করে নিব, সেখান থেকে অবশ্যই সেই সুযোগটা পাবেন। আর আপনার ফ্রেন্ড, জুনিয়র, সিনিয়র সবাইকে একটু ইনভাইট করবেন গ্রুপে আসার জন্য। আচ্ছা, আমরা ইয়াতে যাই, পড়ার মধ্যে যাই। আজকে কবিতাটা কি যে ভাই বলছিলেন, আসলে কি বাংলাটা দরকার আছে, নাকি আপনি আবার ভিডিওটা প্রয়োজনে দেখে নিন? ভিডিওটা আমরা লং না করে আপনি সেটা করলে ভালো হবে। আচ্ছা ভাই, আমি এই ভিডিওটা দেখে নেব। এটা আমাদের ফেসবুক গ্রুপে আছে। আর অনেকে আমি দেখলাম আজকে যাদের মেম্বার রিমুভ করতে চাইছিলাম, তখন দেখলাম যে অনেকে আমাদের গ্রুপেই নেই। এমনটা হওয়ার কারণ হচ্ছে যে অনেকে অ্যাড দিছে বাইরে থেকে ফ্রেন্ড হিসেবে, বাট উনি গ্রুপ সম্পর্কেই জানে না, এমন আমি কয়েকজনকে পাইছিলাম। তো এই বিষয়টা যাদেরকে অ্যাড দিবেন একটু দয়া করে অবগত করে দিবেন যে হ্যাঁ এরকম এই গ্রুপটা তাকে জয়েন হতে হবে, তারপর মেসেঞ্জার গ্রুপে আসবে। ওকে, আমরা এখানে সামারিটা আছে, যেটা সামারিটা দেখেন যে দ্য স্পিকার ওয়ান্ডার্স থ্রু দ্য স্ট্রিটস অফ লন্ডন অ্যান্ড কমেন্টস অন হিজ observation. He sees despairs in the faces of the people he meets and hears fear and repressions in their voices. আসলে বাংলা কবিতাটার মধ্যে আমি গত ক্লাসটাতে বলছিলাম আপনারা যে সামারিগুলো লিখবেন, কবিতাটার মধ্যে থেকেও কিছু ওয়ার্ড পাবেন সামারি লেখার জন্য। সেই ওয়ার্ডগুলো যদি সাজায় লিখতে পারেন অনেক সুন্দর হবে। যেমন সামারির মধ্যে থিমের মধ্যে এই কথাটা অনেক গুরুত্বপূর্ণ, দ্য স্পিকার, এই কথাটা আমরা অনেকেই লিখি না, সরাসরি লিখি যে দ্য রিটেন বাই দিস পোয়েম রিটেন বাই উইলিয়াম ব্লেক। স্পিকারকে এই কথাটা আমরা কিন্তু তুলি না, তো অবশ্যই আপনারা তুলবেন। ভাইয়া ম্যাক্সিমামে না লেখা হয়, যখন আমরা সামারি লিখি তখন ম্যাক্সিমাম শুরু করা হয় যে দ্য পোয়েম স্টার্টস উইথ সামথিং, হ্যাঁ, তারপর অথবা বলা হয় দ্য পোয়েম শোজ দ্য লাইট, এরকম বলা হয়। তাহলে ভাই এখানে স্পিকারটা ভাইয়া কোথায় অ্যাড করব? এই আমি যে সামারিটা এখানে দিছি, এখানে দেখেন প্রথমেই কিন্তু দ্য স্পিকার দিয়ে শুরু করছে। আপনি যদি প্রথমে ইন্ট্রোডিউস হিসাবে কিছু লিখেন, লেখার পর থেকে আপনি প্রতিটি সেন্টেন্সের শুরুতে যেখানে বলতেছেন যে পয়েট বলতেছে বা কবি বলতেছে, সেই জায়গাগুলোতে আপনি স্পিকার লাগাই দিলেন, মানে খুব ভালো হয়। স্পিকার থাকলে অনেক সুন্দর হয় আর কি প্রশ্নের উত্তরগুলো। আপু, এই যে আপনি বললেন না যে দ্য পোয়েম স্টার্টস উইথ অথবা দ্য পোয়েম মানে লাইটস অন উইথ, এই যে কথাটা বললেন, ওই পোয়েমের জায়গায় আপনি স্পিকার দিয়েই শুরু করে দিতে পারেন, খালি পোয়েম কথাটা বাদ দিয়ে স্পিকার দিয়ে দিয়েন, একই কাজ। ওকে, কমেন্টে মামুন আহমেদ ইনি বলতেছেন যে ভাইয়া কিভাবে ক্লাসে জয়েন হব, আমি সেকেন্ড ইয়ারে। আপনি দয়া করে আমাদের অ্যাডমিন প্যানেলে কাউকে মেসেজ করলে হবে অথবা আমাকে মেসেজ করলে হবে। আপনি ইনবক্স করবেন, ইনবক্সে লিখবেন যে আমি সেকেন্ড ইয়ার, আপনার সাথে হচ্ছে সেশনটা দিয়ে দিবেন, তাহলে আমার গ্রুপে অ্যাড দিতে সুবিধা হবে। সুজা আহমেদ ব্লগ, আপনি বলছেন SMS দিয়েছি ভাই। হ্যাঁ ঠিক আছে, আমি এখন লাইভে আছি যেহেতু, এই জন্য আমি এটা শেষ করে আপনাকে গ্রুপে অ্যাড করে নেব। আচ্ছা, আমি আরেকটা আমার সুবিধার্থে, আপনাদের সুবিধার্থে কিছু লাইন বিস্তারিত বলে দিই, তাহলে আরও সুবিধা হবে। এখানে যেমন চার্টার্ড স্ট্রিট এটা বলা হচ্ছে, এটার মিনিংটা হচ্ছে এমন যে এটা লন্ডন শহরের রাস্তার কথা বলা হচ্ছে। আর দ্বিতীয় যে নেয়ার হোয়ার দ্য চার্টার্ড থ্যামস ফ্লো, এটা হচ্ছে এই যে কবি যে লন্ডন শহরের কথা বলছিল, তার পাশে আসলে ট্যামস নদীর পাশে তিনি ঘুরতেছিল, তার পাশে রাস্তায়।
এরপর এগুলা এই যে আছে, এই যে এটা ইন এভরি ওয়ান, এটার মিনিংটা এমন যে প্রতিটাই যা ছিল তাই নিষিদ্ধ, নিষিদ্ধ রূপে ছিল। ওকে, এই দুইটা লাইন একটু ব্যাখ্যা করা উচিত। ইন এভরি ভয়েস ইন এভরি বার্ন দ্য মাইন্ড ফ্রকড ম্যানলেস আই হেয়ার। এখানে আসলে বলতেছিল যে, কবি তখন বলতেছিল যে তিনি এক নিষিদ্ধ নগরীতে ঘুরছেন যেখানে প্রতিটি মানুষ কিছু মানুষের ক্ষমতা ও অর্থের কাছে বন্দী, এবং এই বন্দিত্ব তাদের জীবন বয়ে দিয়েছে আর কি, জীবনে নিয়ে আসছে বিষাদ। ফলে কবি মানুষের মধ্যে কেবল এই বিবর্ণ মুখ এজন্যই দেখতে পাইছিল যে তারা মানুষের কিছু মানুষের ক্ষমতা আর অর্থের কাছে বন্দী ছিল, সাধারণ মানুষ। হ্যাঁ, এরপর হচ্ছে এই দুটো লাইন, এই দুটো লাইন যদি দেখি, এখানে হাউ দ্য চিমনি সুইপার্স ক্রাই এভরি ব্ল্যাক লিংস চার্জ আপিলস। এখানে বলছে যে এখানে আসলে আমরা দুইটা অর্থ পাবো, আমরা যদি মিনিং দেখি তাহলে দুইটা। প্রথমত হচ্ছে যে চিমনি সুইপারের চিৎকারে যারা বলছে যে প্রতিটি গির্জাই কলুষিত হচ্ছে বা কেঁপে উঠতেছিল, এটা একটা। দ্বিতীয় অর্থ হচ্ছে চার্চ কাঁপছে না, বরং সব কিছুই কাঁপিয়ে দিচ্ছে, শুধু চার্চ যে এটা কাঁপছে না, এর সাথে পুরো শহর বা সব কিছুই যা ছিল সব কাঁপিয়ে দিচ্ছে। এখানে চার্চ বা গির্জা কাঁপছে মানে হচ্ছে গির্জার যে ঘণ্টা ধ্বনি যেটা বাজতেছিল, প্রতিটি শব্দ উৎপাদন করতেছিল, এটাকে ইঙ্গিত করা হচ্ছে। আশা করি এবার লাইনগুলো ক্লিয়ার হবে। এরপর যদি এটা বলি, অ্যান্ড দ্য হেল্পলেস সোলজার সাইজ রানস ইন ব্লাড ডাউন প্লেস ওয়ালস। এখানে বলতেছি যে তখন যে রাজপ্রাসাদগুলো ছিল এগুলোর দেয়াল জুড়ে আসলে মৃত সৈনিকদের রক্তের ধারা প্রবাহিত হচ্ছে, এমন এর সাথে হচ্ছে এটার সাথে সম্পর্ক হচ্ছে যে এটা দ্বারা রেফার করতেছে বা সিম্বলিজম করতেছে যে তখন যে ক্ষমতাবান বা অর্থশালী যারা ছিল এরা সাধারণ মানুষের শরীর থেকে যেভাবে রক্ত শুষে নিচ্ছিল, এই কথাটাকে রেফার করতেছে এখানে। আমরা যদি এই পুরো স্টেঞ্জাটা বলার চেষ্টা করি একসাথে, তাহলে সেটা হচ্ছে এমন হবে যে লন্ডনের রাস্তায় আসলে কবি দেখেছেন অনেক পতিতাকে। এরা পতিতাবৃত্তি একটা ছিল সামাজিক অভিশাপ, যা এখনও অভিশাপ হিসেবে আছে, কিন্তু এই অভিশাপ আসলে পতিতাদের সৃষ্টি নয়। এই অভিশাপটা আসলে পতিতারা নিজেরাই সৃষ্টি করেনি, এটা সমাজেরই সৃষ্টি, এটা আমাদের যে সমাজ আছে এরাই সৃষ্টি করছে। আসলে সমাজের যে বিবাহ রীতিনীতি আছে, এটা যখন ব্যক্তিকে তৃপ্তি দিতে ব্যর্থ, অর্থাৎ একটা বিবাহ বন্ধন যখন একটা মানুষকে শান্তি বা সুখী করতে ব্যর্থ, তখনই তারা পতিতা হয়ে এসব রাস্তার মানে পতিতা হতে বাধ্য হয়। এবং এখানে তখনকার যে খ্রিস্টীয় বিবাহ রীতির কথা আছে, যে রীতির যে নিয়ম আছে, এই ব্যর্থতাটাকেই কবি আসলে ইঙ্গিত করছিল। আপনারা হয়তো আমার কথাটা বুঝতে পারছেন, আমি চেষ্টা করছিলাম। এটা কি এরকম মিন করছে যে মানে কনজুগাল লাইফটা যে ব্রোকেন হয়ে যায়, এটা কি বোঝাতে চাইছে দাম্পত্য জীবন শেষ হয়ে যায় যে? হ্যাঁ, বিষয়টা অনেকটা এরকমই। আসলে এটা পুরোটাই তখনকার দিনের যে লন্ডন শহরের অবস্থা ছিল, এটা আসলে কবি যখন খেয়াল করে বা লক্ষ্য করে তখনকার দিনে ক্ষমতাবান, শক্তিশালী বা অর্থশালী মানুষদের সরাসরি কিছু বলতে পারে না, এই জন্য কিছু সামাজিক বিষয় বিবেচনা করে এই কবিতাগুলো তখনকার দিনে লেখা হতো। কারণ তখন সরাসরি কিছু বললে তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হতো। এই জন্য কবি বা যারা কবিতা বা গল্প যাই লিখুক না কেন, তখনকার দিনে আসলে এইভাবে অন্য কিছু সিম্বল ব্যবহার করে আরেকটা সিম্বলকে বোঝানো হতো, লিখে একটা বোঝানো হয় অন্যটা। বুঝতে পারছেন আশা করি। জি ভাই। ভাই পিডিএফটা কি আপলোড করছেন? না, পিডিএফটা আমি এখনই দিয়ে দিব। দেখি আমি যদি বাংলাটা এর মধ্যে দিতে পারি তাহলে 5-10 মিনিট সময় নিয়ে দিয়ে দিব। আর কথা হচ্ছে আপনারা হোমওয়ার্ক হিসেবে যদি এখন আমি গত নোটিশটাতে আপনারা আজকে অনেকে বলছেন আমার আসলে মেসেজ লেখার মতো এনার্জি পাচ্ছিলাম না, এই জন্য আমি আর কাউকে কিছু বলি নাই, ভাবছিলাম যেহেতু ক্লাস আছে ক্লাসেই বলে দেবো। তো গত নোটিশটা
সুভাষিস দা কিন্তু যে পোস্টটা দিছিল খুব সুন্দরভাবে উনি বলছিল, নোটিশে বলা হচ্ছিল যে আপনারা এখন সেকেন্ড ইয়ারের অনলাইন ক্লাস শুরু করেন বা যেভাবে হোক পড়াশোনা করেন। তো এটার অর্থ হচ্ছে যে ফার্স্ট ইয়ারের পরীক্ষা আপনাদের প্রথমে হওয়ার সম্ভাবনা এখন খুবই কম, কারণ যদি এমনটা হতো তাহলে এমন নোটিশ কখনোই আসতো না। আপনাদেরকে একটা রিল্যাক্স দিছে যে হ্যাঁ আপনারা অটো প্রমোশন পাইছেন, যারা অঙ্গীকারনামা জমা দিয়েছেন এরা এখন দ্বিতীয় বর্ষের অনলাইন ক্লাস শুরু করেন। অর্থাৎ হয়তো এমন হবে সেকেন্ড ইয়ারের পরীক্ষাটা আগে হবে, যারা ওল্ড সেকেন্ড ইয়ার অর্থাৎ 18-19 সেশনের এদের পরীক্ষাটা হওয়ার পরে 19-20 সেশনের পরীক্ষাটা হবে। তো এই জন্য 19-20 সেশনের কি পরীক্ষা হবে? ফার্স্ট ইয়ারের পরীক্ষা? হ্যাঁ ফার্স্ট ইয়ারের পরীক্ষাটা আপনারা সেকেন্ড ইয়ারের পরীক্ষা নিয়ে আপনাদের এখন যারা নিউ সেকেন্ড ইয়ার এনাদের ভাবার কোনো দরকার নেই, কিন্তু যারা ওল্ড সেকেন্ড ইয়ার অর্থাৎ 18-19 সেশনের আপনারা অবশ্যই খুব তাড়াতাড়ি পড়াশোনাটা গুছাই নিন, কারণ পরীক্ষা হয়তো খুব তাড়াতাড়ি হবে, যা অক্টোবরের দিকে হওয়ার সম্ভাবনা বেশি। ভাইয়া আমাদের এখন একটু মানে যেহেতু এসে আসি ওল্ড সেকেন্ড ইয়ার, এখন একটু শর্ট কোশ্চেন আর হচ্ছে ইয়ার কোশ্চেন গুলো একটু দিলে ভালো। আচ্ছা, সেটা আজকে যদি গ্রুপে দেখেন সুভাষিস দা কিন্তু বলছিল যে আগামীকাল শুক্রবার পোস্ট করা হবে দ্বিতীয় বর্ষের ড্রামা, পোয়েট্রি, হিস্টোরি এর সকল পার্টের সাজেশন। আমার কথা কি বুঝতে পারছেন? ভাইয়া কোন একটা নোটিশে যেন দেখলাম যে এরকম আগে সেকেন্ড ইয়ারে ওদের পরীক্ষা হবে, তারপরে থার্ড ইয়ার, তারপরে ফার্স্ট ইয়ার, তাই শুনছি। এটা কি এরকম ভুয়া? এরকম কোনো নোটিশ দেওয়া হয়নি জাতীয় না না, বিশ্ববিদ্যালয় এইভাবে জাতীয় বিশ্ববিদ্যালয় কখনো বলবেও না, কারণ তারা তাদের রীতির নিয়ম নীতিতে ঠিকই থাকবে। ওরা যখন যেটা সুযোগ পাবে তখন সেটার পরীক্ষা নিয়ে নেবে। নয়তো ফর্ম ফিল আপ হয়নি। হ্যাঁ, কথাটা হচ্ছে যে ওনারা যখন যেভাবে সুযোগ পাবে সেভাবে পরীক্ষা নেবে। তো আপনারা আপনাদের প্রিপারেশনগুলো কমপ্লিট করেন। ভাইয়া, তার মানে আমরা ওই যে 2019-20 সেশনের যে ফার্স্ট ইয়াররা ছিলাম জি তাদের আপাতত ফার্স্ট ইয়ারের পরীক্ষা নিয়ে ঝামেলা না, মানে আমাদের এখন সেকেন্ড ইয়ারের পড়াশোনা করতেছি, আমরা সেকেন্ড ইয়ারের এক্সামটা আগে দিব যখন হবে আর কি, তখন, তাই তো? হ্যাঁ, আশা করা যায়। নোটিশে কিন্তু এমন ছিল যে 19-20 সেশনের অনার্স প্রথম বর্ষের যে সকল শিক্ষার্থী শর্ত সাপেক্ষে অর্থাৎ দ্বিতীয় বর্ষে প্রমোশনের জন্য নিজ নিজ কলেজে অঙ্গীকারনামা জমা দিছিল, তাদের দ্বিতীয় বর্ষে ভর্তি অনলাইনে ক্লাস শুরু করার জন্য নির্দেশ দিছে জাতীয় বিশ্ববিদ্যালয়। তো অর্থাৎ অনার্স প্রথম বর্ষের পরীক্ষা আশা করা যায় এখনই হচ্ছে না। তো কাজেই কারণ অনার্স এক দ্বিতীয় year-এর বর্ষের পড়াশোনা পরীক্ষা চলাকালীন প্রথমে হতে তারা কি চলছে। আর দেবে না এক্সাম? জি, তো অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষা প্রথমে হতে চলছে, এইভাবে ধারাবাহিকভাবে অনার্স তৃতীয় বর্ষ, চতুর্থ বর্ষের পরীক্ষা হবে, তারপর হয়তো বা আপনাদের পরীক্ষাটা হওয়ার সম্ভাবনা আছে। হোক হোক, সমস্যা নেই। তো এই জন্য আপনারা পড়াশোনা করেন, সেকেন্ড ইয়ারটা পড়তে থাকেন, এর পাশাপাশি ফার্স্ট ইয়ারে যদি একটু একটু করে সময় দেন, যেহেতু সেগুলো পড়া আছে যারা 19-20 সেশনের, প্রয়োজনে সেগুলো দেখবেন যে সমাধান হয়ে যাবে। একটা টার্গেট রাখেন যে হ্যাঁ আমি হাতে 3 মাস সময় পাচ্ছি, 3 মাস আমি যদি এতটুকু করে পড়ি প্রতিদিন, তাহলে আমি ফার্স্ট ইয়ারেরটা কাভার করতে পারবো। সেকেন্ড ইয়ারেরটা প্রেশার নিয়ে পড়ার দরকার নেই। আপনি দেখেন যে সাইদ ভাই যা পড়াচ্ছেন আর এইখানে ক্লাসে যা হচ্ছে, এই দুইটা মিলে যদি আপনি কমপ্লিট করতে পারেন, আশা করি আপনার এক্সট্রাভাবে আর পড়তে হবে না, আমার যতদূর মনে হচ্ছে। ভাই ফার্স্ট ইয়ার তো এখন পড়া লাগতেছে না ভাই, পড়বো কেন এখন ফার্স্ট ইয়ার? না, কিন্তু না পড়লে আপনি বিষয়গুলো ক্লিয়ার হবেন না। আর আমি বলি আপনারা যারা ফার্স্ট ইয়ারে ছিলেন, যেহেতু এখন পর্যন্ত পরীক্ষা দেননি, ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার এই দুইটা বর্ষ হচ্ছে রেজাল্ট ভালো করার মোক্ষম সময়। এই 2 বছরে যা ভালো হয়, থার্ড ইয়ার ফোর্থ ইয়ারে তখন রেজাল্টটা আপনার এমনি বাড়ায় নিয়ে যাবে। থার্ড ইয়ার ফোর্থ ইয়ারে একটু হার্ড হয়, এই জন্য ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে রেজাল্টগুলো খুব সুন্দর ভালো হয়ে আসে। ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে যারা খারাপ করে বা অনেকে এমনও হয় যে ফেল করে যারা, তারা থার্ড ইয়ার ফোর্থ ইয়ার পর্যন্ত এতটা প্রেশার পায় যে ঝরে পড়তে পারে। এই জন্য অবহেলা করা যাবে না। যেহেতু আপনাদের এমন একটা সুযোগ আসবে যে পরীক্ষা দিতেই হবে, না দিতে হতো তাহলে একটা কথা ছিল, পরীক্ষা দিতেই হবে, সেজন্য আপনাদের অবশ্যই সেটা একেবারে ফালায় রাখা উচিত হবে না। আচ্ছা ভাইয়া, আমি বেসিক্যালি চাচ্ছি যে ফার্স্ট ইয়ারে ফোকাসটা বেশি দিতে, কারণ হঠাৎ করে যদি রুটিন দেয় ফার্স্ট ইয়ারে, যেমন ধারাবাহিকভাবে যে এক্সামগুলো হবে
সেগুলোর পরে মেবি আমাদের রুটিনটা দিতে পারে। সেই জন্য আমি চাচ্ছি ফার্স্ট ইয়ারে ফোকাসটা একটু বেশি দিতে, পাশাপাশি আমাদের সেকেন্ড ইয়ারটাও চলবে। হ্যাঁ, এটাই কারণ হচ্ছে। আমি আরেকটা বিষয় বলি, আমার যতদূর বিশ্বাস যে এরপর এই ফোর্থ ইয়ারের পরীক্ষা যখন হয়ে গেল, তখন যদি আপনাদের পরীক্ষাটা হয়, আপনারা যখন সেকেন্ড ইয়ারে থাকতেছেন, আপনাদের সেকেন্ড ইয়ারের পরীক্ষাটা কবে হবে? 19-20। তো আপনারা প্রায় আরও 7 থেকে 8 মাস সময় সেকেন্ড ইয়ারের জন্য পাবেন। আর ফার্স্ট ইয়ারের জন্য বছর খানেক, তাই তো? ভাই এখানে একটা মিসকনসেপশন আছে, সেটা হলো কি ভাই, অনেকে মনে করতেছে যে সেকেন্ড ইয়ার যারা ওল্ড ছিল আর কি, জি, তাদের পরীক্ষার পরে আমাদের সেকেন্ড ইয়ারের পরীক্ষা হবে, এটা আর কি অনেকে ভাবতেছে। হ্যাঁ, আসলে এটাই অনেকে ভাবতেছে, এটা কখনোই সম্ভব না। এটা কিটা ভাবে, কিটা এই জিনিসটা কেবল উঠলাম সেকেন্ড ইয়ারে, এবং সেকেন্ড ইয়ারের এক্সাম দেবো, এটা কিটা ভাবে? এখানে কিছু বিষয় আছে, আমি অনেকের কাছে প্রশ্ন পাইছিলাম যে বলে যে, সবাই একই করতে দিয়ে আচ্ছা আমি বলি, অনেকে আমাকে প্রশ্ন করছিল বিষয়টা এমন যে ভাই আমরা তো এখন সেকেন্ড ইয়ারে উঠে গেছি, তার মানে আমাদের সেকেন্ড ইয়ারের পরীক্ষা হবে, তাহলে আমাদের ফার্স্ট ইয়ারের পরীক্ষাটা কবে হবে? সেকেন্ড ইয়ারের পরীক্ষার পর। আমি এই বিষয়টা আগেও বলছি যে সেকেন্ড ইয়ারের পরীক্ষাটা যে আপনারা দিবেন, দিয়ে আপনি প্রমোশন পায়ে থার্ড ইয়ারে উঠলেন, কিন্তু এমন কারো ক্ষেত্রে হলো যে ফার্স্ট ইয়ারের পরীক্ষা দিয়ে নট প্রমোটেড হলো, সেক্ষেত্রে ওনাকে কী করবে? ওনাকে কি থার্ড ইয়ারে পড়াবে নাকি ফার্স্ট ইয়ারে পড়াবে? তো এই জন্য এই কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য অবশ্যই আগে ফার্স্ট ইয়ারের পরীক্ষাটা হবে, তারপরে সেকেন্ড ইয়ারের ভাইয়া পরীক্ষা হবে। ব্যাপারটা এমন হবে যে 18-19 সেশনের এক্সামের পরে ফার্স্ট ইয়ারের যে এক্সামগুলো, মানে ফার্স্ট ইয়ারের যে এক্সামটা আছে ওটা মেবি হবে। হ্যাঁ, অবশ্যই। ওটা ওকে, যারা আমরা অনেক অনেক সময় নিয়ে ফেলছি, আর সময় নিতে চাচ্ছি না। বিষয়টা হচ্ছে যে আপনারা হোমওয়ার্ক হিসেবে সামারিটা ফ্রম এখানে খুব ছোট করে দেওয়া আছে, থিমটা আমি জাস্ট 2-3টা লাইনে দিছি। এই যে এখানে দ্য ফলেন ওয়ার্ড, পলিটিক্যাল টেনশন, সোশ্যাল ওয়েস, এই 3টা বিষয় অনেক বিস্তারিতভাবে লিখতে হবে। আমি জাস্ট মেইন কথাটুকু লিখছি শুধু, যে এই থিমের মধ্যে যে 3টা বিষয় আমরা পাচ্ছি, একটা হচ্ছে দ্য ফলেন ওয়ার্ল্ড, পলিটিক্যাল টেনশন, আর হচ্ছে সোশ্যাল ওয়েস। এই 3টা বিষয়কে আপনারা বিস্তারিতভাবে লিখবেন থিমে। আবার অনেকে ভাবিয়েন না যে এখানে যা আছে তাই হবে। আপনারা যারা ক্লাস করতেছেন তারা অবশ্যই বুঝতে পারলেন বিষয়টা, যারা ক্লাসের বাইরে আছে এনারা এখন দেখেন কি করে। সমস্যা হচ্ছে এরকমই যে আমি বেশিরভাগ ক্লাসের বাইরে যারা আছে এরা হলো ভাই ওই অ্যাডমিশনের লোক, ঠিক আছে? এরা আচ্ছা, সারা বছর কিছু জানে না, এমন ভাইয়া, কাহিনী করতেছে। শিপন ভাইয়া কথাটা আরেকবার রিপিট করেন। ফলেন ওয়ার্ড। আমার স্ক্রিন কি শেয়ার আছে? জি আছে। দ্য মেইন থিমস ইন লন্ডন আর দ্য ফলেন ওয়ার্ল্ড, পলিটিক্যাল টেনশনস অ্যান্ড হচ্ছে সোশ্যাল ওয়েস। যে তিনটা দেওয়া আছে এখন। হ্যাঁ, এখানে যে 3টাই আছে। হোমওয়ার্ক করতাম। আপনি এখানে আমি 3টা বিষয় দিছি, থিম, ফ্রম, সামারি। সামারি, ফ্রম, থিম। আরেকটা বিষয় বলি, অ্যাডভান্স রিডিং অ্যান্ড রাইটিং স্কিলে এই কবিতাটা কিন্তু আমাদের সময় বা আমাদের আগের বার এসেছিল, আমার সঠিকটা মনে পড়তেছে না। তো এই কবিতাটা অনেকটা ইম্পর্ট্যান্ট সেকেন্ড ইয়ারের পরীক্ষায় আসার মতো। রিডিং এন্ড রাইটিং এ অ্যাডভান্স রিডিং অ্যান্ড রাইটিং। হ্যাঁ, এটা আপনাদের ইয়া আগে হিসেবে, প্র্যাকটিস হিসেবে আসছিল। ভাইয়া, কত সালে? সামারি হিসেবে অটোমেটিক। আমাদের আগের বছর অর্থাৎ 16 সালে যারা হচ্ছে 16-17 সেশন, এরা এই 1802 নামে একটা কবিতা আছে, লন্ডন 1802, সেই কবিতাটা আসছিল। আমাদের সময় বা আমাদের পরের বছর আসছে হচ্ছে। জি ভাই, এটা নিয়ে একটা পোস্ট দিছিল। হ্যাঁ, ওকে, তাহলে আপনারা হোমওয়ার্ক হিসেবে এই 3টা করেন, আর আমি দেখি যদি বাংলাটা অ্যাড করতে পারি, করে আমি খুব তাড়াতাড়ি আপলোড করে দিচ্ছি। আর ভাই এক মিনিট কাটেন না ভাই, বলতেছি এই যে এই থিম তো পুরো লিখবো, তাই হ্যাঁ, তো? থিম, আর সামারি লিখবো পুরো? সামারি এখানে যা আছে আমার মনে হয় এটুকুই যথেষ্ট। আচ্ছা, সামারি লিখবো, থিম লিখবো, আর এই নিচের এই 3টা যে পয়েন্ট দেওয়া, এই পয়েন্ট 3টা ডিসক্রাইব করবো, তাই তো? না, এই পয়েন্ট 3টাই থিমের মধ্যে, এই 3টাই ও, হচ্ছে দেখেন, আচ্ছা, আচ্ছা। দ্য মেইন থিমস ইন লন্ডন আর দ্য ফলেন ওয়ার্ল্ড, পলিটিক্যাল টেনশনস অ্যান্ড সোশ্যাল ওয়েস। আমি 3টাই জাস্ট ধারণা দেওয়ার চেষ্টা করছি যেটুকু লিখে। দ্য পোয়েম এম্বডিজ ব্ল্যাক খ্রিস্টিয়ান বিলিভ দ্যাট হিউম্যানিটি হ্যাজ ফলেন ফ্রম আ স্টেট অফ গ্রেস অফ আ লাইফ অফ। আপনি যদি দ্য ফলেন ওয়ার্ল্ড লিখে সার্চ দেন, হয়তো আশা করি পুরো থিমটা নেট থেকেও পাইতে পারেন। বুঝছি। ফর্মটা লিখবো ভাইয়া? আর ফ্রমটা যেহেতু অ্যাডভান্স রিডিং অ্যান্ড রাইটিং আছে, ফর্মটা অবশ্যই নিজের মতো করে লিখে নেবেন। আমি জাস্ট
কয়েকটা ওয়ার্ড এখানে সময়ের অভাবে লেখার চেষ্টা করছি কয়েকটা বিষয়। আমি আসলে 8:30-এর দিকে বসছি পিসি নিয়ে, 8:50-এর দিকে এটা কমপ্লিট করছি, এত তাড়াতাড়ি। ভাই এই বইতে কি তাহলে আমাদের আর একটা মাত্র পোয়েম বাকি? না, এটাই ছিল লাস্ট ওয়ান। ও আচ্ছা না, আচ্ছা, আরেকটা আছে তো, হলি থার্সডে আছে না? হলি হ্যাঁ, থার্সডে Holy হয়ে Thursday গেছে আছে। তো। হ্যাঁ হ্যাঁ, হলি থার্সডে তো আছে, সংস অফ এক্সপেরিয়েন্স। ভাই এক্সপিরিয়েন্সেরটা এক্সপেরিয়েন্সেরটা হয়নি ভাই। বাকি আছে? হ্যাঁ ভাই, ও ওটা স্কিপ করে আসছি। ওকে, ঠিক আছে, তাহলে নেক্সট দিন হচ্ছে হোলি থার্সডে। আর অনেকে জানতে চাচ্ছিল যে রুটিনটা হচ্ছে যে রবি মঙ্গল বৃহস্পতি রাত 9টায়। যদি কখনো লাইভ বা মিটে দেখা না হয়, সেটার কারণ হবে হয় বিদ্যুৎ নেই বা নেটওয়ার্কের সমস্যা। এর বাইরে আমি অসুস্থ থাকলেও আসার চেষ্টা করব, আসে বলে দিব যে আমি অসুস্থ। আপনারা নিজেরাই ডিসকাস করতে পারবেন। ভাই একটা কথা বলি, জি। আমরা যে ফার্স্ট ইয়ারের বিষয়টা যে চর্চায় রাখবো, যদি সেট সাজেশন থেকে পড়ি তাহলে কি কমন করার সম্ভাবনা আছে? কারণ ফুল বই তো আবার নতুন করে পড়া অনেক কষ্ট হয়ে আপনি যাবে। পুরো সেট সাজেশন যদি কমপ্লিট করতে পারেন, আশা করি 97 থেকে 98% কমন পাবেন, যদি কপাল খারাপ না থাকে। আর কপাল ভালো থাকলে তো অবশ্যই 100% কমন পাবেন। আচ্ছা, যদি আমি মডেলগুলো শুধু পড়ি আমি তো যতটুকু আমার মনে হয়, আপনি যদি মডেল কেন, আপনি যদি বিগত বছরের প্রশ্নগুলোও শুধু পড়েন, আপনি 90% কমন আসার কথা। তবে ব্রিফ ছাড়া, শর্ট অ্যান্ড ব্রড। ব্রিফ বলা যাবে না, ব্রিফ হয়তো 60 থেকে 70% বা 50% কমপ্লিট করে। আচ্ছা, তবে ভিটের কিছু জন্য কিছু তো আছে, আমাদের কিছু আছে, সেটা হচ্ছে যে আপনি হিস্টোরি যেটা আছে ফার্স্ট ইয়ারের, ইতিহাসটা, আর ভাইয়া হচ্ছে আমাদের রাষ্ট্রবিজ্ঞান। এখন 2-1টা অন্তত পক্ষে শর্ট কোশ্চেন বা কোশ্চেন পড়ানো উচিত আসলে, আমাদের জন্য অ্যাটলিস্ট 18-19-এর জন্য। আচ্ছা, আমি বলি, হ্যাঁ, এখন আমি এটাই বলতেছিলাম, এখন এখানে যারা 18-19 সেশনের আছেন, আপনারা এই কাজটার সাথে আপনাদের পড়তে হবে অনেক বেশি, কারণ আপনাদের সামনে পরীক্ষা। এজন্য হচ্ছে আমি চিমনি সুইপার্স থেকে শর্ট কোশ্চেন অ্যান্ড ব্রিফ কোশ্চেনগুলো দিয়ে দিচ্ছি। এটার সাথে হয় শর্ট দিব বা ব্রিফ দিব। যদি কেউ হেল্প করেন তাহলে আমাকে গত বছরের যে পরীক্ষাটা হয়েছে সেটার কোশ্চেনটা একটু দিয়ে হেল্প করবেন, ইনবক্সে দিলেই হবে। আচ্ছা, গাজী আপু, একটা কথা, আপনার ফার্স্ট ইয়ারের রেজাল্ট কি ছিল? যদি খুব বেশি সমস্যা না হয় তাহলে একটু বলেন। আমি বলি, আমি আগে ক্লিয়ার করি। রেজাল্টগুলো শোনা আসলে ঠিক না, কারণ হচ্ছে রেজাল্ট কার কেমন হয় এটা পার্সোনাল বিষয়। রেজাল্টগুলো শুনলেও এমনও হইতে পারে যে রেজাল্ট শুনে আপনি আরও বেশি হতাশ হয়ে গেছেন। ভাইয়া, পোয়েট্রিতে কেন সবার রেজাল্ট খারাপ আসে? অনেকেই বলছে পোয়েট্রি ভালো করে পড়তে, ওইটাতে নাকি সব থেকে কম নাম্বার আসে, এটা কি জন্য? এটা বলা মুশকিল, কারণ পোয়েট্রি আসলে ভিতরের মিনিংটা বুঝতে হয়। কবিতার মানে ভিতরের বা গভীরের যে কথাটা, সেই কথাটা যদি আপনি লিখতে পারেন তাহলে আপনি বেশি মার্কস পাবেন। আর আপনি যদি গাইডের প্রশ্ন হুবহু লিখে বা করেন, বা আপনার গ্রামাটিক্যাল মিস্টেক, আমি গত ক্লাসেও বলছি যে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার এই দুইটা ইয়ারে সব থেকে বেশি দেখা হয় আপনার গ্রামাটিক্যাল মিস্টেক অ্যান্ড হচ্ছে বানান, স্পেলিং। ভাই পোয়েট্রিতে কম নাম্বার আসে, এই তো আজকে প্রথম শুনলাম। আর যেমন আমি বলি, আমার কলেজ থেকে যারা সেকেন্ড ইয়ারে পরীক্ষা দিছিলাম, সবাইরে প্রায় ড্রামাতে অবস্থা খারাপ, পোয়েট্রিতে খুব ভালো রেজাল্ট করছে, কিন্তু ড্রামাতে এক একজনের অবস্থা, কারো তো ফেল আসছে, মানে এত অবস্থা খারাপ। আমার কাছে সবথেকে কঠিন লাগে হিস্টোরি অফ ইংলিশ লিটারেচার, এটা বেশি অনেক হয়েছে। আর আমি আরেকটা বিষয় বলি, যারা সেকেন্ড ইয়ার আছেন এনারাও শুনুন। দেখছি অনেক। হিস্টোরি অফ ইংলিশ লিটারেচার, থার্ড ইয়ারে লিঙ্গুইস্টিক বা ক্রিটিসিজম, এই সাবজেক্টগুলোকে আমরা খুব হার্ড মনে করি, কিন্তু শেষ পর্যন্ত যায় দেখে যে এই সাবজেক্টগুলোতে সবাই পাশ করে, বেশিরভাগ অংশটাই পাশ করে যায়। কিন্তু যে সাবজেক্টগুলোতে গুরুত্ব কম দেওয়া হয় সে সাবজেক্টগুলোতেই সে ঝরে পড়ে, কারণ হিস্টোরি অফ ইংলিশ লিটারেচার কঠিনভাবে, এই জন্য ওটাতে সময়টা বেশি দেওয়া হয়, এই জন্য এটাতে পার হয়ে যায়। তো এই জন্য আমি বলবো যে প্রতিটা বিষয় ভালো মতো পড়বেন, প্রতিটা বিষয়ে সমান গুরুত্ব দিবেন, কোনো বিষয়ে কোনো কিছুর থেকে কম না। হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারের মধ্যে কি মুখস্থ করতে হয় সবকিছু? এটা আপনার আপনার
উপর নির্ভর করে। আপনি মুখস্থ নির্ভর যদি করতে পারেন, মুখস্থ করলে লিখতে সুবিধা হবে, তবে সেটা আপনি নিজে থেকে নোট করবেন। সব থেকে ভালো হয় আমাদের গ্রুপে ঢুকবেন, আমি দেখাই দিই প্রয়োজনে। গ্রুপে যাওয়ার পর ফাইল অপশন আছে, ফাইলে অনেকগুলো পিডিএফ দেওয়া আছে। এই পিডিএফগুলো হচ্ছে আপনি সেখানে হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার শর্ট কোশ্চেন এবং ব্রড কোশ্চেনের উত্তর দেওয়া আছে, যা দিয়েছিল আমাদের শুভাশিস মল্লিকদা। তো ওনার যে পিডিএফগুলো আছে সেই পিডিএফগুলো যদি দেখেন, উত্তরগুলো উনি ওনার নিজের মতো করে গুছায় বলার চেষ্টা করছেন, তো অনেক হেল্প হবে। এর মধ্যে আর আসলে সবাই মুখস্থ করতে পারে না, যারা মুখস্থ করতে পারে তাদের জন্য তো ভালো, যারা পারেন না তারা ভালো মতো বুঝে পড়বেন, বুঝে পড়ে নিজের ভাষায় লিখবেন। লিটারেচারে তো এতে কিছু মুখস্থ করে রাখা যায় না, কারণ লিখতে হয় তো অনেক। হ্যাঁ, যেমন আমি কোনো প্রশ্ন বা কোনো কিছু আমি ব্রিফ পর্যন্ত মুখস্থ করতে পারি না। এই দেখেন আমি কি করলাম, এই অপশনে আসলাম, এখানে হচ্ছে ফাইল মোর গেলাম, আপনারা ফাইল অপশন সরাসরি পাবেন। আমার পিসিতে ওই জন্য ফাইল দেখাচ্ছি, যে ফাইলে যাবেন, নিচে দেখেন এই যে আর্মস অ্যান্ড দ্য ম্যান আর ইডিপাস রেক্স, এটা আসলে আমি আজকে গ্রুপে পাইছিলাম, যেটা নুর আলম ভাই দিয়েছিল, আমি এখানে আপলোড করে রাখিয়েছি, অনেকে হেল্প হবে ভেবে। তো এরপর হচ্ছে নিচে দেখেন, এখানে যারা ফার্স্ট ইয়ারে আছেন, পরীক্ষা দিবেন, এনারা দয়া করে এই নোটটা, এটা ইমরান ভাই দিছিল ডক ফাইল হিসেবে, এটা যদি পড়েন অনেকটা হেল্প হবে পোয়েট্রি আর হচ্ছে রিডিং স্কিলের জন্য। নিচে দেখেন কিছু প্রশ্নের উত্তর বা কিছু পিডিএফ এখানে পাবেন। তো এভাবে নিচে কথায় যেন আসে আর কি। আমি অনেক কয়েকজন, এই যে হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার শর্ট আর হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার ব্রড, অ্যান্সার এবং প্রশ্ন দুটোই আছে। আচ্ছা, ধন্যবাদ ভাইয়া। আর একটু দয়া করে আপনারা যারা আছেন হোমওয়ার্কগুলো কমপ্লিট করেন, কারণ হোমওয়ার্ক কমপ্লিট না হলে আসলে পড়াশোনাটা আপনার হবে না, আপনি যখন চাপ নেবেন না সেটা হবে না। আর গ্রুপের রিমুভ অ্যাকশন এটা কিন্তু সবসময় আমি চালু রাখবো, কারণ হচ্ছে যাদের আমি লেখা পাবো না তাদেরকে আমি চাচ্ছি না, যে যেহেতু গ্রুপগুলো ভর্তি হয়ে যাচ্ছে, এত রিকোয়েস্ট আসতেছে, এখন হঠাৎ করে ন্যাশনাল ইউনিভার্সিটির মাথা গরম হয়েছে, এদিকে স্টুডেন্টের মাথাগুলো গরম হয়ে গেছে যে এখন পড়াশোনা করতে হবে, কিন্তু পড়াশোনা করবে কোথায়, এজন্য খুঁজে বেড়াচ্ছে। তো এই জন্য অনেক রিকোয়েস্ট আসতেছে। এটা ভালো যে আগে থেকে পড়াশোনা না করে এখন এভাবে ইয়াটা করা ঠিক না, তারপরও যে পড়াশোনা করতে যাচ্ছে এটা ভালো। অনেকে তো এখনো ঘুম ভাঙেনি, এখনো ঘুমাচ্ছে, যে জানেই না যে পরীক্ষা হবে বা কবে হবে, ভাবতেছে পরীক্ষা হবে, পরীক্ষার আগে রাতে পড়ে যায় পরীক্ষা দিয়ে আসবো। ফরম্যাট সিন এগুলা কি করে নিজে থেকে একটু বাড়ায় লিখবো না? হ্যাঁ, আর এই কবিতাটাকে গুরুত্ব দিবেন যারা বিশেষ করে এবার পরীক্ষা দিবেন, হয়তো বা এই পরীক্ষাটা আমাদের সময় যদি এসে থাকে তাহলে আপনারা স্কিপ করতে পারেন, যদি না আসে তাহলে অনেক বেশি ইম্পর্টেন্ট আপনাদের জন্য অ্যাডভান্স রিডিং অ্যান্ড রাইটিং স্কিলের পার্ট সিতে আসার মতো একটা কবিতা। তো এই জন্য, রিপন ভাইয়া, আচ্ছা আমি শেষ করি একটু। এই জন্য যারা 18-19 সেশনের এখানে আছেন এবং যারা হোমওয়ার্ক করতেছেন, অবশ্যই রাইম স্কিম, ক্রম, সামারি, থিম, এই কয়েকটা বিষয় ক্লিয়ার করবেন। আমি কি বুঝাইতে পারছি? জি। ওকে, তাহলে আমি আজকে এখানে শেষ করতেছি, আর আমি লাইভ এখানে শেষ করি। আপনাদের কারো কোনো প্রশ্ন থাকলে প্রয়োজনে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি কমেন্টগুলো আবার দেখব এবং রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তবে আমি শেষে আবার বলছি যে ভিডিওটা শেয়ার দিবেন, কমেন্ট করবেন এবং হচ্ছে এই গ্রুপে মেম্বার ইনভাইট করার জন্য অনুরোধ জানাচ্ছি। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।